মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে বড় ধাক্কা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা, বিরোধী দলনেতা, এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতাতে সিলমোহর দিলেও আজকে হাইকোর্ট সিলমোহর দিল। শোভনদেব চট্টোপাধ্যায় ধাক্কা খেলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই সিলমোহর দিল, অর্থাৎ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব কমলিকার কাছে, কমলিকা সেনগুপ্তর কাছে। কমলিকা বলবে যে এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কাটা খেলেন, সত্যি কতটা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যদি সংসদীয় রাজনীতি দেখা যায়, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, তাই তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বিধানসভায় থাকে এবং লোকসভা রাজ্যসভা থেকে থাকে। সেখান থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সই কজনের হয়েছিল, 58 জনের হয়েছিল 80 জনের মধ্যে। এবার এই 58 জনের পরেও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করছেন যে 64 জন, 80 জনের মধ্যে 64 জন তাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ বিধানসভায় যদি দেখা যায় মাত্র 16 জন মমতাপন্থী হয়ে রইলেন। রাজ্যসভায় 13 জন ছিল রাজ্যসভায়, সেখান থেকে 3 জন ইস্তফা দিলেন, তাহলে রইল বাকি 10। ওদিকে যদি আমরা লোকসভা দেখি, লোকসভায় 28 জনের মধ্যে আমরা দেখলাম 20 জন চলে গেছে, এটা আরো বাড়তে পারে, রইল বাকি 8, অর্থাৎ সব মিলিয়ে 34। অর্থাৎ সংসদীয় রাজনীতি যাকে বলে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখন তো অনেক রকমের তৃণমূল, ফলে আসলি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতাপন্থী তৃণমূল বলতে হচ্ছে। এবং সেখানে একটা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নিয়েও একটা খেলা শুরু হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদীয় রাজনীতির জায়গা থেকে একেবারেই নিচে নেমে যাচ্ছেন। এবং শুধু পলিটিক্যাল অপটিক্স বলে একটা কথা আছে, তার একটা আছে যে কি টেকনিক্যালি লিগালি হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা দল, সে যদি তার প্রতিনিধিত্বই না করতে পারে রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভায়, তাহলে আর কি রইল? তাহলে সব বলছো সংসদীয়, পরিষদীয় সব ক্ষেত্রেই ধাক্কা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দলটার কি থাকলো? আমি এখান থেকে যে হাতে রইল কি, তুমি তো বলেই দিলে, হাতে তো কিছুই রইল না কমলিকা। তাহলে এবার এই যে পরবর্তীকালে যে প্রতীক নিয়ে তৃণমূল দলটা কার, সেটা নিয়ে ডিসিশনটা কাদের পক্ষে যেতে পারে? দেখো, এটা পুরোই কোর্টের বিষয়টা যাবে এবং সেই কোর্টেই সেই লড়াইটা হবে। কিন্তু যদি পারসেপশন দেখো, পারসেপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও তিনি বলছেন যে তিনি হারেননি, সেটা আরও সাংঘাতিক। কেন, কোনো কিছু হেরে গেলে সেই হারটা মেনে নিয়ে তারপর না লড়াই করতে হয়। উনি তো মানতেই চাইছেন না উনি হারছেন, এটা সর্বজনবিদিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা গুটি কয়েক লোক, এবং এইরকম যদি অবস্থা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অবস্থা, মানে পারসেপশন যেটা বললে, পারসেপশনটা আজকের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আরো বেশি করে অবশ্যই, কারণ কে মান্যতা পাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস যে মানুষের মধ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ফলোয়ার, তুমি দেখতে পাচ্ছ তারা বেরিয়ে এসে কোনো কিছু আগে হলেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু করছে মানে ব্লকে সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদ। কোথায় তারা কেউই নেই। সুতরাং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই একা, এবং সেখানে কেউ নেই। সুতরাং ওই পারসেপশন যেটা বলছি, লড়াই করা এখন কিন্তু আমরা দেখেছি কালকেই তিনি নেমেছিলেন রাস্তায়, কিন্তু কোথায় লোক? কিছুই নেই। সেটাই লড়াই করাটাও কতটা সোজা হবে না, এটা পরিষ্কার, কঠিনই হবে। এবং কমলিকা যেটা বললেন যে কোর্টের উপরে নির্ভর করবে। সন্দীপন সাহা, ঋতব্রত আর সন্দীপন প্রথম শুরু করেছিলেন, প্রথম বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন, সেই সন্দীপন সাহা কি বলছেন? এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন, এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা, এবং এটা আমাদের নৈতিক জয়। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা করার আমরা সম্পূর্ণভাবে করব।
এই যে বলছিলাম ঋতব্রত আর সন্দীপন সাহা প্রথম বহিষ্কৃত, এই ঋতব্রতকে তৃণমূল থেকে বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ আলিপুর দেওয়ানি আদালতে 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, স্থগিতাদেশ দিতে গিয়ে দেওয়ানি আদালত কি বলল, তার থেকেও বড় কথা হাইকোর্টে আজকেই নৈতিক জয় বলে দাবি করছেন সন্দীপন সাহারা, এটাও তো একটা নৈতিক জয়। একেবারে তাই, তৃণমূল কংগ্রেসে নেই এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এমনটাই কালীঘাট তৃণমূল প্রচার করে এসেছে। কিন্তু কালীঘাট তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গঠনতন্ত্র বা তাদের যে আইন কানুন দলের রয়েছে সেটাও সঠিকভাবে মেনে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই আলিপুর আদালতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যখন মামলা করেন, সেই মামলায় আলিপুর আদালতের সিভিল জজ সিনিয়র ডিভিশন পঞ্চম বেঞ্চ সবকিছু বিবেচনা করে তৃণমূল কংগ্রেসের যে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের কথা জানানো হয় ঋতব্রত এবং সন্দীপনকে, তার মধ্যে খুঁত আছে বলে আলিপুর আদালত মনে করেছে। তাই সেই সিদ্ধান্ত, অর্থাৎ দলের যে সিদ্ধান্ত, দলের বিধায়ককে সাসপেন্ড করার, সেই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ লাগিয়ে দিয়েছে আলিপুর আদালত, যা 30শে জুন পর্যন্ত থাকবে এবং এরপরে মামলার শুনানি হবে। এবং 15 তারিখে জুন মাসে এই নির্দেশ হয়েছে। অর্থাৎ দলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র মেনেও দল কাজ করছে না, সেটা আর একবার প্রমাণ হলো আলিপুর আদালতের এই স্থগিতাদেশের নির্দেশের মধ্য দিয়ে। একদম আলিপুর আদালত বলে দিল যে দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের ত্রুটি, গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র মেনে বহিষ্কার হয়নি, এতটাই খারাপ অবস্থা, সেটাও বলে দিল আলিপুর আদালত। চিঠির পরেই হাজিরা অরূপ বিশ্বাসের। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে তাকে তলব করা হয়েছিল, তাকে তলব করার পরেও গড় হাজির ছিলেন অরূপ বিশ্বাস। আর এবার চিঠির পরেই হাজিরা অরূপ বিশ্বাসের। কি চিঠি? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন অরূপ বিশ্বাসের। তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসের আবেদন ব্যাংকে। চিঠির পর এবার মেসি কাণ্ডে হাজিরা অরূপ বিশ্বাসের। এটা আদালতে রয়েছে, লয়াররা কথা বলছে, এটা সাবজুডিস, এই বিষয়ে আমি একটা কথা বলবো না। ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। আমি তোমাদের বারবার বলছি একটাই কথা, আমি যখন বলার পুরোটা ডেকে তোমাদের প্রেস কনফারেন্স করে বলবো তোমাদের কাছে। আমি একটা কথাও এই বিষয়ে বলবো না। আমি শুধু বলছি, বারবার একটা কথাই তোমাদের বলছি, এটা সাবজুডিস, আমি যা বলার কোর্টে বলবো। আর এইটাও বলছি, সত্যের জয় হবে। 12ই জুন অরূপ বিশ্বাস দিবেন ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে, চিঠির মুদ্রা কথা হলো টিএমসির যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো আছে সেখানে যেন এখন কোনো লেনদেন না। তারপরের তারিখটা ইম্পর্টেন্ট, 16 তারিখ সকালে আমরা দেখলাম লিওনেল মেসি হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার বিরুদ্ধে। আর 17 তারিখ অরূপ বিশ্বাস, যিনি বারবার টাকা করতেও আসছিলেন না, সেই অরূপ বিশ্বাস বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন। এইবার এই 3টে ঘটনার মধ্যে, এই ডেটগুলোর মধ্যে এবং সেই ডেটে যা যা ঘটেছে তার মধ্যে অনেকে যোগসূত্র খুঁজে পাচ্ছেন, অনেকে নানা রকম গন্ধ পাচ্ছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, সমস্ত লেনদেনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন অরূপ বিশ্বাসের। 12ই জুন বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি অরূপের। চিঠিতে তিনি লেখেন তৃণমূলের রাশ ও কর্তৃত্ব কার হাতে এবং তৃণমূলের সম্পত্তি কার হাতে তা নিয়েও বিতর্ক রয়েছে। আর এটা না মেটা পর্যন্ত যেন টাকা তোলা না যায়, যদিও তৃণমূলের দাবি দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। 5ই জুন থেকে দল শুভাশিস চক্রবর্তীকেই কোষাধ্যক্ষ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। এবার এই অ্যাকাউন্টগুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি, তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে। এবং তার সঙ্গে আমার মনে হয় যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা এই জন্য দরকার, কারণ এই কাটমানির টাকাও যে সেখানে ঢোকেনি, সেটাই বা কি করে প্রমাণ হবে?
সরকার চাইলে তদন্ত করে তা প্রমাণ করতে পারবেন। অ্যাকাউন্টগুলো ফ্রিজ রাখার যে দাবি অরূপ বিশ্বাস করেছেন, আমিও তাকে সমর্থন জানাচ্ছি। তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ হতে চলেছে। তৃণমূলের অ্যাকাউন্ট কি সত্যি ফ্রিজ হবে? যদিও তৃণমূল বলছে যে দলের 5ই জুন কোষাধ্যক্ষ হয়েছেন শুভাশিস চক্রবর্তী। টিএমসির ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি ব্যাংকের ম্যানেজারকে, ব্রাঞ্চ ম্যানেজারকে চিঠি লিখে আবেদন জানিয়েছেন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করা হয়। টিএমসি নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ হিসাবে উল্লেখ করে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠিটা লিখেছেন। তাতে তিনি লিখেছেন টিএমসির রাস ও কর্তৃত্ব কার হাতে এ নিয়ে এখন বিতর্ক রয়েছে। রাস অর্থাৎ তিনি লিখেছেন কন্ট্রোল, আর কর্তৃত্ব অর্থাৎ অথরিটি। টিএমসির কন্ট্রোল এবং অথরিটি কার হাতে এ নিয়ে বিতর্ক রয়েছে। সেই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায় অ্যাকাউন্টগুলি থেকে। কিন্তু টাকা তোলা নয়, কোন রকম ট্রানজাকশন যেন করানো যায়, কোন রকম লেনদেন যেন করানো যায়, এই আর্জি জানিয়েছেন অরূপ বিশ্বাস। নিজের চিঠিতে আরো উল্লেখ করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছে, টিএমসির পদাধিকারী বলেও দাবি করছে। এবং টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলো তাহলে এখন সামলাবেন কারা? ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব তাহলে কাদের হাতে? এ নিয়ে তো এখন অনিশ্চয়তা। তাই এখন সমস্ত লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়, এই আবেদন বিশ্বাস জানিয়েছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে তিনি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে কোষাধ্যক্ষ হিসাবে তিনি এই আবেদন জানাচ্ছেন। এবং তিনি এও লিখেছেন যে তৃণমূলের 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তারা কেউ বলে তৃণমূলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন অথবা দল ছেড়েছেন। এই অবস্থায় দলের কন্ট্রোল ও অথরিটি কাদের হাতে থাকবে, কাদের হাতে রয়েছে, এবং দল পরিচালনা করা এবং দলের সম্পত্তি কার হাতে, এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক না মেটা পর্যন্ত যেন কোন রকম লেনদেন করা না যায়, সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করা হয়। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট গুলি থেকে সমস্ত রকম লেনদেনে যেন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক কর্তৃপক্ষ। আর যে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এত আলোচনা, ফ্রিজ হবে কি হবে না, কে কোষাধ্যক্ষ, এই নিয়ে দাবি পাল্টা দাবি, কিন্তু এই অ্যাকাউন্টে তৃণমূলের কত টাকা আছে? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে মূলত মোট 625,79,87,264 টাকা রয়েছে। ব্যাংকের ফিক্সড ডিপোজিট হিসাবে রয়েছে 255,77,28,322 টাকা। ব্যাংক ব্যালেন্স মিলিয়ে তৃণমূলের ব্যাংকে থাকা মোট টাকার পরিমাণই হচ্ছে 876,57,15,586 টাকা। এছাড়া হচ্ছে অডিট রিপোর্ট অনুযায়ী চেক হিসাবে তৃণমূলের ঘরে এখনো পর্যন্ত প্রায় 50 কোটি টাকা রয়েছে বলে জানা যাচ্ছে। এবং দলের কেন্দ্রীয় এবং আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসাবে রয়েছে 31,28,028 টাকা। এটা হলো শেষ যে রিপোর্ট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছিল কমিশনের কাছে, সেখানে এই প্রসঙ্গটির কথা উল্লেখ ছিল। তো বিপুল পরিমাণ যে অর্থ যেটি রয়েছে সেটি যাতে কোনোভাবে হাতছাড়া না হয়। সাংসদ এবং বিধায়করা অনেকে বিদ্রোহ ঘোষণা করছেন, তারা দল ছাড়ছেন, নতুন দলের সাথে মার্চ করছেন এবং এটা আইনজ্ঞদের অনেকে সাহায্য নিচ্ছেন যে আগামী দিনে নতুন তৃণমূল তৈরি করার ক্ষেত্রে নাম প্রতীক পাওয়ার ক্ষেত্রে তারা কে কিভাবে কাজ করবে। এটি যদি তারা পেয়ে যান তাহলে হচ্ছে যে বিপুল অর্থনীতি অ্যাকাউন্টে রয়েছে সেটিও সেদিকে চলে যাবে। সেটি আজ করে অরূপ বিশ্বাসের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে মনে করি। একটু মনে করিয়ে দিই যে কে পাবে তৃণমূলের সম্পত্তি, এত টাকা। আদালতে ফয়সালা হবে। গত মঙ্গলবারই এই দাবি করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই দলের পরবর্তী কার্যক্রম কী হবে, তৃণমূল কংগ্রেস তার নানা রকম প্রতীক চিহ্ন, তার অর্থকড়ি, তার সম্পদ সব কিছু আছে, সেগুলো নিয়ে কী পদক্ষেপ হবে আবার দীর্ঘ অভিজ্ঞতা বলে এগুলো সবই আদালতে নিষ্পত্তি হবে। আর এই যে দাবি পাল্টা দাবি, কে কোষাধ্যক্ষ না কোষাধ্যক্ষ, তারপরে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হবে কি হবে না, কিন্তু অরূপ বিশ্বাসের এই যে চিঠি, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ দেখুন। আবেদনটি করেছেন অরূপ বিশ্বাস। তিনি যে আবেদনটা করেছেন, চিঠি দিয়েছেন ব্যাংকের
ব্রাঞ্চ ম্যানেজার সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে তিনি চিঠি দিয়ে যে আবেদনটা করেছেন সেটা হচ্ছে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট যেন কোট আপাতত ফ্রিজ করা হয়, কোন রকম লেনদেন যেন করা না যায়। হ্যাঁ, কোষাধ্যক্ষ হিসাবে টিএমসির কোষাধ্যক্ষ নিজেকে টিএমসির কোষাধ্যক্ষ উল্লেখ করে এই আবেদন করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন এই আবেদন কেন, তিনি চিঠিতে চিঠিতে তিনি যেটা বলেছেন যে টিএমসি রাশ মানে কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ কর্তৃত্ব এখন কার হাতে, এ নিয়েই এখন তুমুল বিতর্ক রয়েছে। এই বিতর্ক মেটানো পর্যন্ত যেন টাকা তোলা না যায়, কোন রকম লেনদেন টিএমসি এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কোন রকম লেনদেন যেন করা না যায়, এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি এটা চিঠিতে উল্লেখ করেছেন যে দাবি করেছেন যে প্রতিপক্ষ গোষ্ঠী নিজেদের তৃণমূলের বৈধ প্রতিনিধি বলে দাবি করছেন এবং টিএমসির পদাধিকারী বলেও দাবি করছেন এই প্রতিপক্ষ গোষ্ঠীর নেতারা। এই অবস্থায় টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট গুলি এখন তাহলে কারা সামলাবে? এই ব্যাংক অ্যাকাউন্ট সামলানোর কর্তৃত্ব এখন কাদের হাতে, এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সমস্ত লেনদেনে যেন এখন নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। তিনি এও লিখেছেন চিঠিতে যে তৃণমূলের 28 জন এমপির মধ্যে 20 জন এমপি এবং 58 জন বিধায়ক হয় তাদের মধ্যে অনেকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, আবার কেউ কেউ দলও ছেড়েছে। এই অবস্থায় দলের কন্ট্রোল এবং অথরিটি অর্থাৎ দলের রাশ এবং কর্তৃত্ব কার হাতে, এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। দল পরিচালনা এবং সম্পত্তি কার হাতে থাকবে, এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তাই এই বিতর্ক যতদিন না মেটে ততদিন যেন সমস্ত লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে ব্যাংক। এই আবেদন জানিয়েছেন অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন এআইটিসি অর্থাৎ তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি ব্যাংকে এই আর্জি জানাচ্ছেন। 12ই জুন ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের ম্যানেজারকে। আর আজকে বিজেপির প্রথম বাজেট অধিবেশন শুরু হলো, আর সেই বাজেট অধিবেশনে রাজ্যপালের মুখে ভরসা ইন, ভয় আউট। This time, the people of the state have given a decisive mandate in favor of a new government for the first time in the last 1.5 decades. The people of West Bengal have most decisively rejected the atmosphere of fear and frustration prevailing in the state for a long time. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes that the influx of illegal infiltrators along the long, porous international border over the last decades has severely impacted the demographic balance in our state. The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators. My government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over. My government handed over 85.76 acres of land to the Border Security Force on 20th May 2026. My government will effectively control and do away with criminal syndicate system of extortions, illegal coal and sand mining, and take steps for prevention of heinous crimes
especially those related to women and children and their trafficking. After decades of slow growth in the industrial sector, my government is committed to making West Bengal a leading investor-friendly industrial state once again. My government is paying special attention to a stagnation in the time-bound clearance framework caused by pending approvals covering land, power, pollution, fire, etc., by reviewing all single-window clearances. While initiating the integration of the Industrial Land Bank with the Shilpa Sathi portal, efforts to unlock unutilized or underutilized industrial estates as well as closed units are underway. New industrial parks under the Bhavya scheme in partnership with the Government of India are being planned. Preparatory work for a new industrial park at Singur has commenced. The government intends to improve the coverage and quality of government educational infrastructure and support system through interventions in the areas of pupil-teacher ratio, properly equipping libraries and laboratories, and ensuring all other supports for the government-sponsored schools, and improving the nutritional standards of the students through quality midday meal. The new government also intends to provide other supports to the students like school uniform, school kits, a scholarship, etc. Conducting regular TET for teachers at elementary level and initiating recruitment process for recruitment of teachers against existing vacancies every year on a regular basis are going to be the immediate future roadmap towards achieving the goal of universalization of education in West Bengal with perfect conformity to the mandates of NEP 2020. It is unfortunate that in absence of adequate job opportunities, thousands of youths in the state have to leave for other states in search of livelihood. A key commitment of my government is to usher in an ideal blend of infrastructure development and investment-friendly ambience with necessary steps at the level of formulation of policies and their implementation so that the new entrepreneurs are attracted to the state, leading to a generation of employment and adding to a state's GDP. Immediately after coming to office, the new state government allowed temporary traffic restrictions that led to the smooth completion of the girder launching work at Chingri-Ghata, crossing on the orange line of the Kolkata Metro. While the measure was so directly needed for promoting ease of communication in the city, the work was stalled by the previous government for more than 18 months for reasons best known to them only. The government of West Bengal remains firmly committed to supporting the development of critical infrastructure projects across the state, including railway projects such as the construction of road over bridges, road under bridges, and metro railway projects for which state government land is being provided free of cost wherever feasible, as well as aviation and national highway projects being implemented by the Ministry of Road Transport and Highways, the National Highways Authority of India, and National Highways and Infrastructure Development